আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। যারা আমার প্রথম ক্লাসটি দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, আপনারা চাইলে ওই প্লেলিস্ট থেকে কিন্তু ওই প্রথম ক্লাসটা দেখে নিতে পারেন। তবে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, একটা টাইটেল সাজাতে পারি, কিভাবে আমরা কিবোর্ডের শর্টকাট কিগুলো ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো আমি আপনাদের এর আগে বলেছিলাম এইটা হচ্ছে আমি এর আগে ক্লাসে আপনাদের কিন্তু এইটা সম্পর্কে, এইটা হচ্ছে টাইটেল বার, এরপর হচ্ছে এইগুলা হচ্ছে গ্রুপ, যে বিষয়গুলো বলেছিলাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তবে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যে জিনিসগুলো শিখব, তো আমরা চাইলে এইখান থেকে কিন্তু লেখা শুরু করতে পারি। আমরা কিন্তু কালকে এই পর্যন্ত ছিলাম। তবে আমরা চাইলে এইখানে কিন্তু অটো যে লেখাগুলো থাকে, মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু অটোমেটিকলি লেখা থাকে বা প্যারাগ্রাফ থাকে, সেগুলো চাইলে কিন্তু আমরা এখানে লিখতে পারি, বা লিখতে হবে না, এক লিখে কিন্তু সেই প্যারাগ্রাফটা আনতে পারি। তবে আমরা সেটা কিভাবে আনবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা সমান চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পর এইখানে লিখবেন RANDO, এরপর RAND রেন্ড, এরপর হচ্ছে দুইটা ব্র্যাকেট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট ইন্টার প্রেস করে দিবেন। ইন্টার প্রেস করে দিলে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাকে কিন্তু একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাংশন, বা তারা কিন্তু এইটা আগে থেকে দিয়ে রেখেছে। প্রত্যেকটা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনারা যদি লেখেন র্যান্ড, এরপর হচ্ছে আপনার দুইটা ব্র্যাকেট দিয়ে দিবেন, এরপর ইন্টার প্রেস করে দিলে কিন্তু এই লেখাটা চলে আসবে। তবে আমাকে কিন্তু এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। আমরা চাইলে এখানে একটা টাইটেল দিতে পারি। আমরা টাইটেলটা কিভাবে দিব, আমরা যদি উপরে একটা টাইটেল দিতে চাই, এক্সাম্পল হিসেবে যদি বলি রিপো টেক বাংলা, হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এখানে একটা টাইটেল দিতে পারি। আর এখন কথা হচ্ছে যে আমরা এগুলা সিলেক্ট কিভাবে করব। আমরা সিলেক্ট করতে গেলে আমরা চাইলে এইখানে দেখেন, আমি যদি এইখানে মাউসের কার্সরটা রাখি, এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে মার্ক করি, তাহলে দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে একটা ওয়ার্ড সিলেক্ট করতে পারেন, অথবা দুইটা ওয়ার্ড সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আপনি এইখান থেকে ড্রাগ করে ধরে নিচে সম্পূর্ণ এরিয়াটা কিন্তু সিলেক্ট করতে পারেন। তবে এইখানে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করবেন ততটুকুই কিন্তু আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন আমি এইটুকু সিলেক্ট করেছি, আমি যদি এইটা একটা কালার দিই, শুধুমাত্র এইটুকু হচ্ছে। আমি যদি এইটুকু সিলেক্ট করে এইটুকুতে একটা কালার দিতে চাই, তাহলে কিন্তু আমার এইটুকু শুধু কালার হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, যে আমরা যতটুকু এরিয়ার মধ্যে সিলেক্ট করব আমরা কিন্তু সেইটা দিয়ে কিন্তু কাজগুলা করতে পারবো। তো এইটা হচ্ছে সিলেক্টের কাজ। দেখেন আমি এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এইটুকু সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় যে শুধু এইখানে একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে এই একটা ওয়ার্ড এইভাবে মার্ক করতে হবে না। আপনারা যদি এইটার উপরে রেখে ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু এই একটা মার্ক হয়ে যাচ্ছে, মানে একটা ওয়ার্ড কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। আমি যদি এইখানে বড় ওয়ার্ডটা ডাবল ক্লিক করি, দেখেন মার্ক হয়ে যাচ্ছে। আমি যদি এইখানে ডাবল ক্লিক করি, এই একটা ওয়ার্ড কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। আমার একটা ওয়ার্ডের জন্য কিন্তু এইভাবে নিতে হচ্ছে না। তো এটা বুঝতে পেরেছেন। তবে আমি এই টাইটেলটা যদি সুন্দরভাবে সাজাই, দেখেন আমি প্রথমে এইটা মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর আমি এইটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আমি এই ফাংশনগুলো সম্পর্কে, প্রত্যেকটা ফাংশন সম্পর্কে কথা বলবো। দেখেন আমি এইটা একটু বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পর আমি এইটা একটু বড় করে দিচ্ছি। দেখেন আমি এটা বড় করে দিচ্ছি। তাহলে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমার এইটা একটা টাইটেল এবং এইটা একটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে এই লেখাগুলো ছোট লেখা এবং কি এটা টাইটেল, এখন কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন স্পেসের কাজ শিখবো। স্পেসটা কি, আমরা যদি কিবোর্ডের একটা লম্বা যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু সরে যাচ্ছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করে এই স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে কিন্তু মানে একটা করে স্পেস কিন্তু দেখেন ওয়ার্ডটা কিন্তু এইভাবে সরে যাচ্ছে। তবে আমরা যদি এইটা যদি স্পেস এইভাবে না দিয়ে আমরা যদি ট্যাব ইউজ করি, দেখেন কিবোর্ডের মাঝখানে কিন্তু ওই আপনার একটা ট্যাব চিহ্ন আছে, যেটা ক্যাপস লকের উপরে। যদি আমরা ট্যাব দেই, ট্যাব দিলেও কিন্তু আমাদের স্পেসের কাজ করতেছে, কিন্তু এই স্পেসটা কিন্তু বড় আকারের হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি একটা ট্যাব ইউজ করতেছি, বড় বড় কিন্তু এইখানে স্পেস ফাঁকা হচ্ছে। তো এই বড় স্পেসটা কখন লাগে, যখন দেখা গেল যে আপনি কোনো ধরনের বড় ওয়ার্ড লিখেছেন সে সময়। যেমন ধরেন আপনাদের এক্সাম্পল হিসেবে যদি দেখাই, এইটা আমি লিখলাম, এরপর হচ্ছে আমি ট্যাব দিলাম, আবার এইটা লিখলাম, এরপর হচ্ছে ট্যাব দিলাম, এইটা লিখলাম,
আবার আমি ট্যাপ দিলাম, তাহলে দেখেন এই লেখাগুলা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যদি এটা একটা স্পেস থাকতো তাহলে কিন্তু আমাদের এই লেখাগুলা সেইভাবে বোঝা যেত না, মনে হচ্ছে যে এটা মনে হয় একটা ওয়ার্ড, এইটা মিলে হচ্ছে একটা ওয়ার্ড এমনটা মনে হচ্ছে। কিন্তু আমরা যখনই ট্যাব ইউজ করতেছি তখন কিন্তু লেখাগুলা গেটটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লকের কাজ কি? দেখেন আমাদের উপরে কিন্তু ট্যাবের নিচে একটা ক্যাপস লক আছে। যদি আমরা এই ক্যাপস লকটা অন করে দেই, আমরা দেখতে পারবো যে কিবোর্ডের মধ্যে মাঝখানে যে একটা লাইট থাকে সেই লাইটটা কিন্তু অন হয়ে গিয়েছে। আমরা যখন এখান টেক্সট লিখবো, যেখানে রিপু মিয়া অথবা রহমত উল্লাহ, দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু আমার বড় হাতের হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। যখন আমরা এই ক্যাপস লকটা উঠিয়ে দিব তখন কিন্তু আমার প্রত্যেকটা লেখা দেখেন এখানে কিন্তু স্মল লেটার হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু স্মল লেটার হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্যাপস লক কখন ইউজ করব? যখন আমরা দেখব যে আমাদের একটা ওয়ার্ড বা হচ্ছে আমাদের অনেকগুলো ওয়ার্ড ক্যাপিটাল লেটার ভাবে লিখতে হচ্ছে, সে সময় আমরা এই ক্যাপস লকটা অন করে দিয়ে কিন্তু লিখব। অথবা আপনারা চাইলে যদি শিফট ধরেন, শিফট ধরে রেখে যদি আপনারা প্রত্যেকটা ওয়ার্ড যদি লিখেন, যেমন হচ্ছে দেখেন আমি এইখানে শিফট এক হাত দিয়ে ধরে আমি প্রত্যেকটা লেখা লিখতেছি, সেই জায়গায় কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার দেখাচ্ছে। দেখেন প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে। তো আমরা এই শিফটটা কখন ব্যবহার করব? যখন আমাদের একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড, যেমন হচ্ছে বাংলা, আমরা তখন শিফট ধরে বাংলাটা লিখবো, মানে প্রথম ওয়ার্ডটা আমার ক্যাপিটাল লেটার হবে, এর জন্য আমরা একটা শিফট চাপ দিয়ে ধরবো। এটার জন্য আমাদের কিন্তু ক্যাপস লক অন করা প্রয়োজন নেই। তাহলে কি হবে? দেখেন ক্যাপস লক অন করে দিলেন, বি লিখলেন, আবার ক্যাপস লক অফ করে দিয়ে বাকিগুলা লিখলেন। তবে আমরা কিন্তু এই শিফট প্রেস করে কিন্তু আমরা এই একটা ওয়ার্ড কিন্তু সহজেই ক্যাপিটাল লেটার লিখতে পারি। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে কিন্তু কাজগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এখন আমরা দেখব যে ব্যাক স্পেসের কাজ কি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের এখানে কিন্তু একটা ব্যাক স্পেস রয়েছে। ধরুন আমি এখানে একটা লিখতেছি, যেমন হচ্ছে বাংলা। আচ্ছা বাংলা, দেখেন আমি ইটা ভুল করেছি, আমি এখন চাচ্ছি যে এটা আমি কেটে দিব। তো এখন দেখেন এইখানে কিন্তু লাফাচ্ছে, একটা লাইন কিন্তু লাফাচ্ছে। তার মানে কি, আমি যদি এখন ব্যাক স্পেসটা দেই তাহলে কিন্তু আমার ইটা কেটে যাচ্ছে। এই লাফানোটা যদি আমাদের এই জির এখানে থাকে, তাহলে যদি আমি আবার ব্যাক স্পেস দেই তাহলে শুধু জিটা কেটে যাচ্ছে। মানে হচ্ছে আপনার এই লম্বা লাইনটা, এই এরোটা আপনি যেখানে রাখবেন তার লেফট সাইড থেকে কিন্তু ব্যাক স্পেসটা কাটা যাবে। মানে হচ্ছে ব্যাক স্পেস থেকে আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন। আমি যদি এইখানে রাখি তাহলে আমার এটা কেটে যাবে, আমি যদি এইখানে রাখি তাহলে কিন্তু আমার পিটা কেটে যাবে। তো আশা করি এই ব্যাক স্পেসের জিনিসগুলো বুঝতে পেরেছেন। আরেকটা হচ্ছে ডিলেট। তো আমরা এইখানে রাখার পর যদি আমরা এখানে ডিলেট প্রেস করি তাহলে দেখেন রাইট সাইড থেকে কিন্তু কেটে আসবে। দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, এইখানে আমরা ব্যাক স্পেস দিয়ে যেটা কেটেছিলাম তখন কিন্তু আমার এমটা কেটেছিল, দেখেন আমি এখান থেকে এমটা কেটে যাচ্ছে। আবার যখন আমি ডিলেটটা প্রেস করব তখন কিন্তু আমার ইটা কেটে যাচ্ছে। তাহলে কি আমরা বুঝলাম? সেটা হচ্ছে ব্যাক স্পেস দিলে আমাদের লেফট সাইড থেকে কেটে যাচ্ছে, আর যদি আমরা ডিলেট বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের রাইট সাইড থেকে ওয়ার্ডগুলো কিন্তু কেটে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে কাজ হচ্ছে আমাদের কন্ট্রোলের কাজ। কন্ট্রোল কাজটা কি? ধরুন আমি এইখানে একটা লিখতেছি, যেমন হচ্ছে আমি প্রথম দেখিয়েছি যে প্রত্যেকটা ওয়ার্ড যখন আমি সিলেক্ট করতে যাব তখন এইভাবে ধরে এইখান থেকে এইভাবে ধরে মার্ক করে সম্পূর্ণ সিলেক্ট করব, অথবা নিচে থেকে এইভাবে মার্ক করে সিলেক্ট করব। কিন্তু যদি এরকম হয় যে আপনার এইখানে হাজার হাজার পেজ রয়েছে, ধরেন 100, 200 বা 300 পেজ রয়েছে, তখন কিন্তু আমাদের এইভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় বা অনেকটা সময় কিন্তু প্রয়োজন হয়। তবে আমরা চাইলে এইখানে যদি আমরা যে কোনো একটা জায়গায় এটা রেখে যদি আমি কন্ট্রোল এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের এইটা সম্পূর্ণ কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা চাচ্ছেন যে সম্পূর্ণ ওয়ার্ডটা বা সম্পূর্ণ এরিয়াটা আপনি এক ক্লিকে সিলেক্ট করতে চাচ্ছেন, সে সময় কিন্তু আপনি কন্ট্রোল এ প্রেস করে দিলে কিন্তু আপনার সম্পূর্ণ এরিয়াটা বা যতগুলা ওয়ার্ড লিখেছিলেন, তো এই সবগুলা ওয়ার্ড কিন্তু আপনার কন্ট্রোল এ দিয়ে কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। তো ধরুন আমি এইখানে একটা লিখতেছি বাংলা, হ্যাঁ, তো
তো ধরুন আমি এখন চাচ্ছি যে এইটাকে আমি আবার আগের জায়গায় ফিরে নিয়ে যাব। এইটা আগের জায়গায় ফিরে নেওয়ার জন্য আমরা ডিলেটও প্রেস করব না বা ব্যাক স্পেস প্রেস করব না। আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে দেখেন এটা কেটে যাচ্ছে, আবার যদি কন্ট্রোল জেড প্রেস করি আবারও কিন্তু কেটে যাচ্ছে, আবারও যদি কন্ট্রোল জেড দেই তাহলে কিন্তু আবারও কেটে যাচ্ছে। এখন কেটে যাওয়া শুধু না, এইখানে কন্ট্রোল জেডের কাজ কেটে যাওয়া এইটা না, মানে হচ্ছে আপনি ধরেন 1 2 3, হ্যাঁ আমি আপনাদের আরও সহজভাবে বলি। দেখেন প্রথমে আমি এক লিখেছি, এরপরে হচ্ছে 2 লিখেছি, এরপরে 3 লিখেছি, এরপর 4 লিখেছি। তাহলে দেখেন আমি যদি কন্ট্রোল জেড ব্যবহার করি সে সময় আমি লাস্ট কোনটা লিখেছি, 4 লিখেছি। দেখেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, সরি 1 লিখেছি, 2 3 4, হ্যাঁ তো আমি লাস্ট কোনটা লিখেছি, 4 লিখেছি। আমি যদি কন্ট্রোল জেড দেই তাহলে দেখেন 4টা কেটে যাচ্ছে। আমি যদি আবারও কন্ট্রোল জেড দিই তাহলে এরপরে আমি কোনটা লিখেছি, 3 লিখেছি। তো এইভাবে কিন্তু আমাদের কন্ট্রোল জেড দিয়ে মানে হচ্ছে আমরা চাইলে এটা রিডও করতে পারি, যেটা এর আগে বলেছিলাম যে রিডোর কাজটা কি। রিডও আমরা চাইলে এইখান থেকেও কিন্তু করে নিতে পারি। দেখেন আবার কিন্তু চলে যাচ্ছে। এই যে এইটার কাজটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন এইটা যদি দেই, এটা কি আন্ডু, দেখেন আন্ডু যদি দেই তাহলে এই যে দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে। আবার যদি রিডও দেই তাহলে আমি যেটা কেটে দিচ্ছি ওইটা কিন্তু আমার আবার চলে আসতেছে। তো এরপরে কেন এটা হাইড হয়ে গেল, কারণ হচ্ছে এরপরে আমি কোনো কিছু ব্যবহার করিনি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কন্ট্রোল জেডের কাজটা কি। জেডের কাজটা হচ্ছে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারবো। তো এরপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে কপি পেস্ট। আমরা কিভাবে এই পুরাটা ওয়ার্ড কপি করতে পারি। প্রথমে আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এইটুকু কপি করতে চাই তাহলে আমরা চাইলে মাউসে দিয়ে লেফট বাটন যদি ডাবল ক্লিক করি আমাদের এইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, অথবা আমরা চাইলে এইভাবে ড্রাগ করে ধরে আমরা এটা সিলেক্ট করতে পারি। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা করে নেবেন। এরপরে যদি আমরা মাউসের লেফট বাটন রাইট বাটন ক্লিক করি, এইটার উপরে রেখে ক্লিক করতে হবে। যদি আপনি এইটার উপরে রেখে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সিলেক্টটা কিন্তু ছেড়ে দিচ্ছে, তার মানে আমার এটা কিন্তু কাজ করবে না। এই যে দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট করার সাথেই দেখেন সিলেক্ট করার সাথেই কিন্তু আমার এইখানে অনেকগুলো ফাংশন দিয়ে দিয়েছে। আমরা চাইলে এই ফাংশনগুলো ব্যবহার করতে পারি। যদি আমরা কন্ট্রোল সি দেই, মানে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি। আমি আবার সহজভাবে সুন্দর করে বলে দিচ্ছি। আমরা দেখলাম হচ্ছে CTRL, কন্ট্রোল সি হচ্ছে কপি, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট, হ্যাঁ। আবার CTRL, কন্ট্রোল এক্স হচ্ছে কাট, মানে হচ্ছে যেটা আমরা মুভ বলি, মানে হচ্ছে আমরা অনেক আগে ফাইল মুভ করেছি, মানে এক জায়গা থেকে সরাসরি নিয়ে আপনি অন্য জায়গায় ব্যবহার করতে পারেন। তো আমরা চাইলে এইখান থেকে এক্স দিয়ে কিন্তু এগুলা মুভ করে নিতে পারি। যেমন ধরেন আমি যদি এইখান থেকে এইটা কন্ট্রোল এক্স দেই তাহলে কিন্তু এটা মুভ হয়ে যাচ্ছে, আবার যদি এটা প্রেস করে দেই ভি দেই তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম যে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব। তো আমরা যদি এইটা দেখেন, আমি যদি এখানে এটা মার্ক করি, মার্ক করে দেওয়ার পর কন্ট্রোল সি প্রেস করলাম, করার পর আপনি কোথায় এইটা পেস্ট করতে চাচ্ছেন, মানে কোথায় আপনি কপি মানে ডুপ্লিকেটটা কোথায় বসাতে চাচ্ছেন। আপনি যদি এইখানে বসাতে চান, দেখেন এইখানে কিন্তু লেয়ারটা একটা কিন্তু লাফাচ্ছে। যদি আমরা এখানে কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু আমার এইখানে পেস্ট হয়ে যাচ্ছে। আমি যদি মনে করি যে এইখানে আমি রাখবো, এইখানে যদি রাখি, আমরা কন্ট্রোল ভি দিচ্ছি, আমার কিন্তু এইখানে পেস্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে পেস্ট হয়ে যাচ্ছে। এখন যদি চাই যে আমরা এই সম্পূর্ণটা আমরা কি করব, এই মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে দেখেন আমি যদি সম্পূর্ণ এরিয়াটা সিলেক্ট করি, এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এইখান থেকেও আমরা পেয়ে যাব কাট, কপি, পেস্ট, এটা হচ্ছে পেস্ট, এরপর হচ্ছে ফন্ট চেঞ্জ, হ্যাঁ, প্যারাগ্রাফ। তো আমরা চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করেও কাট করতে পারি, অথবা আপনারা চাইলে এইখান থেকে কপি করতে পারি, অথবা আপনি চাইলে কিবোর্ড ব্যবহার করতে পারেন কন্ট্রোল এক্স। আমার এটা কিন্তু কাট হয়ে গিয়েছে। এখন আমি এটা কোথায় বসাতে চাচ্ছি, আমি এইখানে বসাতে চাচ্ছি বা হচ্ছে আমি এইখানে বসাতে চাচ্ছি, তখন আমরা কি প্রেস করব, কন্ট্রোল ভি। এটা কিন্তু আমাদের এইখানে পেস্ট হয়ে গিয়েছে।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেস্ট হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন যে কীভাবে শর্টকাট কি কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আবার হচ্ছে পেস্ট। তো এটা কিন্তু বুঝলাম। শিফটের কাজ কি আমরা দেখেছি যে শিফটের এই কাজ, শিফটের কিন্তু আরও কাজ রয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো বা আস্তে আস্তে শিখবো। তো শিফট আমি এখন ব্যবহার করতেছি না, আপনাদের দেখালাম যে শিফট চেপে আপনি চাইলে ক্যাপিটাল লেটারগুলো উঠাতে পারেন। তো এখন দেখবো যে আমরা কিভাবে এই ওয়ার্ড ফাইলটা সেভ করতে পারি। দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, ডকুমেন্ট 1, মানে হচ্ছে আমরা যদি এখন কোনো ফাইলের নাম না লিখে সেভ করি তাহলে আমার এই ফাইলটার নাম হবে হচ্ছে ডকুমেন্ট 1। তবে আমরা এখন চাচ্ছি যে এই ফাইলটা আমরা এখন সেভ করব। সেভ কিভাবে করব? আমরা যদি কিবোর্ড দিয়ে সেভ করতে যাই তাহলে কন্ট্রোল এস আমরা এখানে আবার লিখে দিচ্ছি যে সেভ কন্ট্রোল এস। তো সেভটা কি, সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস ব্যবহার করব। সেভের জন্য কন্ট্রোল এস অ্যাডজাস্ট কিন্তু মানে একসাথে ধরে কিন্তু কন্ট্রোল এসটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আমাদের এইখানে চলে আসবে। দেখেন আমি এইখান থেকে কন্ট্রোল এস ব্যবহার করতেছি, অথবা আপনি যদি চান এখানে দেখেন ফাইল অথবা এখানে সেভ দেখতে পাচ্ছেন। যখন আপনি এই ফাইলটা একবার সেভ করে নেবেন এরপরও হচ্ছে আপনি মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলা ফাইল কিন্তু টাইপ করে থাকি, অনেকগুলা টেক্সট টাইপ করে থাকি, তখন আমরা কিছুক্ষণ লিখবো, তখন আমরা এটা সেভ করে দিব। এটা বারবার কিন্তু এইভাবে সেভ করতে হবে না। যদি আমরা এই কন্ট্রোল এস দেই অথবা আমরা এই ফাইলে গিয়ে যদি দেখেন এখানে কিন্তু সেভ আছে, তবে আমরা যদি এখানে সেভ দেই তাহলে এখানে দেখেন এই ফিচার্সগুলো চলে আসবে। তার মানে হচ্ছে আপনি এই ফাইলটা, আপনার এই ডকুমেন্ট ফাইলটা আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান বা আপনার ড্রাইভ অ্যাপে সেভ করতে চান, সি ড্রাইভে সেভ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ব্রাউজে ক্লিক করে দেবেন। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলতেছে যে আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন। ধরুন আমি ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি, আমি ডেস্কটপে সেভ করব। তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি ফাইলটা যেখানে সেভ করবেন সেখানে কিন্তু আগে এরিয়াটা দেখিয়ে দিতে হবে। যেমন হচ্ছে আমি এইখানে ডেস্কটপে যাব, এরপরে হচ্ছে আমি ফাইলটা কোনো ফোল্ডারে রাখবো কিনা, বা আমি যদি চাই যে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলটা রাখতে চাচ্ছি, তাহলে আমরা এই ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিউ, আমরা নিউ থেকে ফোল্ডার এখানে আমরা একটা নাম দিতে পারি রিপো ফাইল 1। ঠিক আছে, নাম দেওয়ার পর আমরা এখন কি করব, এইটার একটা নাম দিয়ে দিব। এইটার আমরা কি নাম দিয়ে দেব, ওই যে ডকুমেন্ট 1 যে ছিল আমরা এখানে সার্চ করব রিপো 1 দিচ্ছি, রিপো 1.2 দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখন সেভেতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা এইখানে চলে যাবে। দেখেন আমি এখানে সেভে দিয়ে দিচ্ছি, আমার এইটা কিন্তু সেভ হচ্ছে। এখন দেখেন আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে কিন্তু আর ওগুলো আসতেছে না, বা এটা যদি দেই সেগুলা কিন্তু আসতেছে না। যখন আমি এইখান থেকে সেভ দিব তখন কিন্তু আসবে না। কেন আসতেছে না? কারণ হচ্ছে একটা ফাইল দেখেন এই যে এইখানে নামটা কিন্তু রিপো 1.2 আমি দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই ফাইলটা কিন্তু আমরা আর নতুন করে নতুন নামে সেভ করতে পারবো না। এখন অনেকেই বলতে পারেন যে কেন সেভ করতে পারবো না, বা সেভ করার কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ওয়ে আছে, আমি সেটাও দেখিয়ে দিব। আমরা যদি এইখানে যে আমরা সেই ফাইলটা লিখে দেখি যে এই ফাইলটা আমার এইখানে সেভ হয়েছে কিনা, আমি এই যে দেখেন রিপো ফাইল 1, আমরা যদি এইটা ভিতর প্রবেশ করি দেখেন এইটা কিন্তু আমার এই ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন দেখেন আমরা চাইলে এই ফাইলটা কিন্তু আবারও সেভ করতে পারি। এখন আমরা কিভাবে সেভ করব? তবে এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইটা আপনারা কিছুক্ষণ পর লিখবেন আর হচ্ছে এইটা প্রেস করবেন। তো এইটা হচ্ছে যে দেখেন আপনি এইখানে আরও কিছু লিখতে চাচ্ছেন, আপনি এখানে লিখলেন, লেখার পরে সেভ দিয়ে দিলেন, আবার আরও কিছু লিখলেন, এখানে সেভ দিয়ে দিলেন। তাহলে কি হবে, আপনার এইখানে যে ফাইলটা করেছেন এইখানে কিন্তু অটোমেটিকলি সেগুলা কিন্তু ওই ওয়ার্ডগুলো যে পরে লিখতেছেন আর সেভ দিচ্ছেন সেগুলা কিন্তু এইটার মধ্যে কিন্তু অটোমেটিকলি উঠে যাচ্ছে, মানে হচ্ছে সেভ হয়ে যাচ্ছে। এটা নতুন কিন্তু ওইভাবে ফোল্ডার টার্গেট করে সেইভাবে কিন্তু আপনাদের সেভ করতে হচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে আমরা এই ফাইলটাকে আমরা যদি 2 নামে সেভ করতে যাই, বা আমরা এটা কিভাবে সেভ করব, যদি আমরা এই ফাইলের উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখন দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে সেভ অ্যাজটা কি, আমরা যখন এই ফাইলটা একবার সেভ করার পর সেম ফাইলটা আবার সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেভ অ্যাজ। কোনটা ব্যবহার করব?
সেভ অ্যাজ। যখন আমরা সেভে ক্লিক করতেছি এখানে কিন্তু আমার সেভ করার কোনো টার্গেট দিচ্ছে না বা অপশন দিচ্ছে না। আমরা যখনই সেভ অ্যাজে ক্লিক করব তখনই কিন্তু আমার এখানে অপশন চলে এসেছে যে আমি চাইলে এখানে আরেকটা নাম দিয়ে সেম ফাইলটা ডুপ্লিকেট করতে পারি। যদি আমি ব্রাউজে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করি, এরপর হচ্ছে আমি যে ফাইলটা সেভ করেছিলাম এই ফোল্ডারের মধ্যে আমি চাইলে এখানে আরেকটা নাম দিয়ে কিন্তু সেভ করতে পারি, যেমন হচ্ছে 13 দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই ফাইলটা দুইটা নামে সেভ হয়ে গিয়েছে। সেম ফাইল কিন্তু দুইটা নামে কিন্তু সেভ হয়েছে, একটা হচ্ছে রিপো 12 আর একটা হচ্ছে 13 নামে। তো আশা করি আপনারা এইটুকু ক্লিয়ার হয়েছেন। তো আজকে আপনারা বাসায় ট্রাই করবেন এইটা দিয়ে আপনারা কিভাবে সেভ করবেন, কিভাবে সেভ অ্যাজ করা যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন, প্লেলিস্টে আমার সবগুলা ভিডিও দেওয়া হবে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।